সুপ্রভাত বন্ধুরা, আজ 16 মে শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। বৈঠক ফলপ্রসূ হয়েছে এমনই দাবি করলেন আমেরিকা এবং চীনের দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন বিষয়ে দুজনে সম্মত হলেও ইরান এবং তাইওয়ান নিয়ে মতপার্থক্য থেকেই গেল। এই দুই বিষয়ে কোনো সমাধান সূত্র বার হয়নি। শেষমেশ ওই দুই বিষয়ে অমীমাংসিত অবস্থায় বেইজিং ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশে বসিয়ে চীন প্রেসিডেন্ট জিনপিং দাবি করেন, অসাধারণ একটা মুহূর্ত কাটলো। আশা করি আগামী দিনে আমাদের দু দেশের মধ্যে আরো ভালো কিছু হবে। আরো অনেক বিষয়ে আমরা পারস্পরিক সম্পর্ক মজবুত করে তুলব। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক সমস্যারই সমাধান হয়েছে যেটা অনেকেই করতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বাজৌরে সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা। আচমকাই সেনা ছাউনিতে ঢুকে পড়ে পরপর বিস্ফোরণ ঘটায় তারা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী এই হামলায় অন্ততপক্ষে 15 জন পাক সেনার মৃত্যু হয়েছে। তবে মৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পুরো পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গিরা প্রথমে সেনা ছাউনিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের জেরে হুড়োহুড়ি পড়তেই বাকি জঙ্গিরা সেই সুযোগে সেনা ছাউনিতে ঢুকে পড়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। আচমকা হামলা হওয়ায় জঙ্গিদের পাল্টা জবাব দেওয়ার সুযোগ পায়নি সেনারা, ফলে বহু সেনার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই টিটিপির স্পেশাল ইস্তশাহাদি ফোর্সেস SIF দাবি করে তারাই এই হামলা চালিয়েছে। ভারতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে এসে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী খলিফা শাহিন আল মারার। দুই সদস্য রাষ্ট্রের এই প্রকাশ্য সংঘাতে অস্বস্তিতে পড়ে নয়াদিল্লি। শেষমেশ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভকে হস্তক্ষেপ করতে হয়। তার মধ্যস্থতায় দুই নেতা শান্ত হন। ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিকে পাশে নিয়েই হরমুজ প্রণালী সম্পর্কে কঠোর বার্তা দিয়েছে ভারত। কোনো দেশের নাম উল্লেখ না করে হরমুজের স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে। ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবুধাবিতে গোপন সফর করেছেন বলে তার দপ্তরের দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সামরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে লিকুদ পার্টির এই নেতা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি অনুযায়ী নেতানিয়াহুর সফরের ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। ফিলিপাইনে পার্লামেন্ট ভবনে দেশটির একজন সিনেটর আশ্রয় নেওয়ার পর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার রাতে রাজধানী ম্যানিলায় এই ঘটনা ঘটে। এই সময় পার্লামেন্ট ভবনে থাকা সিনেটররা আত্মরক্ষার জন্য নিজ নিজ কার্যালয়ে ঢুকে পড়েন। পার্লামেন্ট ভবনে আশ্রয় নেওয়া ওই সিনেটরের নাম রোনাল্ড দে লা রোসা। তিনি সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুহার্টের মাদকবিরোধী অভিযানের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা আছে। গ্রেপ্তারের রাতেই তিনি নাকি পার্লামেন্টে আশ্রয় নিয়েছিলেন। আসছি দেশের খবরে। আমেরিকা ইরান যুদ্ধের জেরে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের অপরিশোধিত জ্বালানি তেলের ভাণ্ডারে। রিপোর্ট বলছে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের জেরে ভারতের জ্বালানি তেলের ভাণ্ডার কমে গিয়েছে 15%। কমোডিটি এনালিটিক্স ফার্ম কেপলারের দাবি অনুযায়ী তেল আমদানি কমে গেলেও ভারতের রিফাইনারিগুলি তাদের স্বাভাবিক কাজকর্ম জারি রেখেছে, যার জেরে ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। কেপলারের রিফাইনিং বিভাগের প্রধান নিখিল দুবে বলেন, যুদ্ধের আগে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল দৈনিক গড়ে 5 মিলিয়ন ব্যারেল। যুদ্ধ শুরুর পর গত 2.5 মাসে তা কমে দাঁড়ায় 4.5 মিলিয়ন ব্যারেল।
মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরের বিতর্কিত স্থানকে সরস্বতীর মন্দির বলে জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই সঙ্গে মুসলিমদের ওখানে প্রার্থনা করার যে নির্দেশ 2003 সালে দিয়েছিল এএসআই, তাও বাতিল করা হলো। যদিও ভোজশালার নিয়ন্ত্রণ রইল এএসআই এর হাতেই, তবুও সেখানে প্রার্থনার অধিকার পেলেন হিন্দুরা। পাশাপাশি মুসলিম পক্ষের মামলাকারীদের অন্যত্র উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে। সেজন্য মধ্যপ্রদেশ প্রশাসনের কাছ থেকে আবেদন করতে বলা হয়েছে তাদের। জানা গিয়েছে, লন্ডনের জাদুঘরে রাখা সরস্বতী প্রতিমা নিয়ে এসে ভোজশালায় স্থাপন করতে চান হিন্দু পক্ষের আবেদনকারীরা। দেশবাসীকে কৃচ্ছ সাধনের পরামর্শ দিয়ে বিদেশ সফরে রওনা হওয়ার মুখে শুক্রবার আর এক দফা পেট্রোল ডিজেলের প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্যে ভোট ফুরোতেই চড়া হারে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিলেন তিনি। কদিন আগেই এক ধাক্কায় বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 1988 টাকা বাড়িয়েছে কেন্দ্র। এদিন পেট্রোপণ্যের মূল্য সংশোধনের পর দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে এবং ডিজেলের দাম লিটার প্রতি 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম এখন লিটার প্রতি 108.74 টাকায় পৌঁছেছে। মুম্বাইয়ে পেট্রোল এখন লিটার প্রতি 106.68 টাকায় বিক্রি হচ্ছে, আর চেন্নাইয়ের দাম লিটার প্রতি 103.65 টাকা। পেট্রোল, ডিজেল এবং সিএনজির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালো সিপিআইএম সহ বামপন্থী দলগুলি। শুক্রবার সিপিআইএম পলিট ব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়েছে। হরিয়ানার পানিপথ রিফাইনারির শ্রমিক আন্দোলন জাতীয় স্তরে আলোড়ন তুলেছিল। গত ফেব্রুয়ারি মাসে এই আন্দোলনে সংঘর্ষ, পুলিশি দমন, লাঠিচার্জ এবং একাধিক দফার বৈঠকের পর ধর্মঘট শেষ হলেও শ্রমিকদের দাবি বাস্তবে খুব বেশি কিছু বদলায়নি। বেতন এখন আগের তুলনায় কিছুটা আগে মিলছে ঠিকই, কিন্তু 12 ঘন্টার কাজ, ওভারটাইমের সঠিক পারিশ্রমিক, ন্যূনতম মজুরি এবং কর্মক্ষেত্রের মৌলিক পরিকাঠামো নিয়ে পুরনো সমস্যাগুলি এখনো থেকেই গেছে। দেশের বেকাররা হলো পরজীবী আরশোলার মতো, প্রধান বিচারপতির এই ভাষায় উঠেছে সমালোচনার ঝড়। যুব সমাজ স্বেচ্ছায় বেকারত্ব বেছে নেয় না, করা মন্তব্য সিপিআইএমের। মণিপুরে হিংসা থামছেই না, বিস্ফোরণে নিহত 14 পণবন্দির মুক্তি এখনো মেলেনি। মৌসুমী বায়ু সম্ভবত আজই ঢুকছে আন্দামানে। ওরা সন্ত্রাসবাদী নয়, বামপন্থী মতাদর্শ মানা কি অপরাধ? নয়ডা শ্রমিক আন্দোলন মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কেন্দ্রের জিরামজি প্রকল্প বাতিলের দাবিতে গ্রামাঞ্চলে ধর্মঘটে 10 লক্ষ শ্রমজীবী অংশগ্রহণ করেছেন। আমেরিকায় আদানির মামলা নিষ্পত্তির পথে বিরোধীদের প্রশ্ন, ভারত মার্কিন চুক্তির আড়ালে কি ঘটছে এই সমঝোতা? এখন রাজ্যের খবর। তিলজলা থানা এলাকায় তপসিয়ায় অবৈধ নির্মাণের নামে রাতারাতি বুলডোজার চালিয়ে সংখ্যালঘু সমাজের মানুষের নিরাপত্তা আর বাসস্থান কেড়ে নিতে চাইছিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর ব্যবস্থা গ্রহণের বক্তব্যের পরেই এলাকায় যায় বুলডোজার। এদিন কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছে, আইনি প্রক্রিয়া অবলম্বন না করে কেবল প্রশাসনের নির্দেশে বাড়ি ভাঙা যাবে না। আদালতে বাসিন্দারা জানান যে তাদের কোনো আইনি নোটিশ না দিয়ে, বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে ভাঙা হয়েছে বাড়ি। সিপিআইএমের সুস্পষ্ট বক্তব্য, পশ্চিমবাংলার মাটিতে বুলডোজার রাজ আমদানি করা চলবে না। সিপিআইএম রাস্তায় দাঁড়িয়ে এর প্রতিরোধ করবে। কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে তপসিয়ার নির্মাণ ভাঙার কাজে। আদালতে সেই রায়ের প্রতিলিপি নিয়ে শুক্রবার বিকেলেই তপসিয়ার ঘটনাস্থলে হাজির হন সিপিআইএম নেতা, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, সিপিআইএম নেত্রী দীপু দাস সহ পার্টির নেতাকর্মীরা। তারা সাধারণ মানুষকে রায়ের কপি দিয়ে বলেন যে প্রশাসন অন্যায় করলে এই প্রতিলিপি দেখাতে। কর্তব্যে গাফিলতির অভিযোগে আরজিকর কাণ্ডে আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। উল্লেখ্য, 2024 আগস্ট মাসে আরজিকর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় রাজ্য। তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ বারবার সামনে এসেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ
ওঠে তদন্তকে প্রভাবিত করার। সেই সময় বামপন্থী নেতৃত্বের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল কেন ঘটনাস্থলে একসাথে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ইন্দিরা মুখার্জি। সেই সময় তিনি যেই তথ্য দিয়েছিলেন তাতে একাধিক অসঙ্গতি দেখা যায়। সর্বসম্মতিক্রমে ধ্বনি ভোটে বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। অধ্যক্ষ নির্বাচনের পর তাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, অধ্যক্ষ মহাশয়কে শুভেচ্ছা জানাচ্ছি। এই বিধানসভার গরিমা রক্ষা করার দায়িত্ব আমাদের সব বিধায়কদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অধ্যক্ষ মহাশয়ের। তিনি লোকসভা ও বিধানসভার দুই সিপিআইএম অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় ও হাসিম আব্দুল হালিমের ভূমিকা স্মরণ করান। মুস্তাফিজুর আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞান আমাদের শিখিয়েছে বিধানসভা বা লোকসভা হলো বিরোধীদের জন্য। সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং ত্রুটি ধরিয়ে দেওয়াই আমাদের কাজ। এই কক্ষ আসলে সরকারের দর্পণ। সংখ্যার বিচারে বিরোধীদের কণ্ঠস্বর যাতে বিধানসভায় কোনোভাবে চাপা না পড়ে সেই দিকে নজর রাখার দায়িত্ব অধ্যক্ষের। বহু ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামী এই বিধানসভায় কাজ করেছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা এই বিধানসভায় বিধায়ক হিসেবে কাজ করেছেন। ডোমকলের প্রাক্তন বিধায়ক আনিসুর রহমানের কথা মনে পড়ছে। তিনি দীর্ঘদিন বিধায়ক মন্ত্রী হিসেবে কাজ করেছেন। গত 15 বছরে বিধানসভা এবং বাইরে বিরোধীদের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। তৃণমূল বিধায়কদের হাতে সিপিআইএম বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রমদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টেনে মোস্তাফিজুর বলেন, এই বিধানসভায় বামপন্থী বিধায়কদের মারধর করা হয়েছে, নষ্ট করা হয়েছে গরিমা। আমাদের বিধানসভার ঐতিহ্য রক্ষা করতে হবে। গলায় গেরুয়া উত্তরীয়, কারো কারো মাথায় গেরুয়া ফেটকি বাঁধা, উঠছে গেরুয়া আবির, মুহুর্মুহু উঠছে জয় শ্রীরাম ধ্বনি। কিন্তু বিজেপির বিজয় মিছিল নিয়ে খবর নেই বিজেপি নেতাদের কাছেই। এমনই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। প্রশ্ন করতে গিয়ে বাকবিতণ্ডা, সেখান থেকে মারামারি, আদি এবং নব্য বিজেপির সংঘাতে উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমানের অন্ডালে। পরিস্থিতি সামলাতে ছুটতে হলো পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। গণ্ডগোলের সূত্রপাত শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের সাঁকড়া গ্রাম এলাকায়। শেষে খেলার খবর। চায়না মিডিয়া গ্রুপ 2026 ফিফা বিশ্বকাপের এক্সক্লুসিভ সম্প্রচার সত্ত্ব লাভ করেছে। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র 1 মাসেরও কম সময় বাকি থাকতে এই চুক্তি সই হলো। এর ফলে চীনে সম্ভাব্য বড়সড় টেলিভিশন ব্ল্যাকআউট এড়ানো সম্ভব হলো। 14 মে 2026 বৃহস্পতিবার বেঙ্গালুরুর SM কৃষ্ণ টেনিস স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্ণাটক ওপেন ATP চ্যালেঞ্জারের কোয়ার্টার ফাইনালে 19 বছর বয়সী ক্রিস ত্যাগী দ্বিতীয় বাছাই হ্যামি স্টুয়ার্টকে 7-6, 7, 5-7, 6-4 ব্যবধানে পরাজিত করেছেন। ভারতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়টি ছিনিয়ে নেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1332 নম্বরে থাকা ক্রিস ব্রিটিশ তারকা তথা বিশ্ব র্যাঙ্কিংয়ে 328 নম্বর খেলোয়াড় স্টুয়ার্টের 19টি এস রুখে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।